নমস্কার প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের মাঝখানে নিয়ে এসেছি সিকোয়েন্স চ্যাপ্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকটি হলো লিমিট অফ এ সিকোয়েন্স। আজকে ফুল স্ট্র্যাটেজি নিয়ে তোমাদের এই পুরো ফান্ডা ক্লিয়ার করে দিচ্ছি। তবে টপিকটি বোঝানোর জন্য আমার মনে হয় যদি কোনো উদাহরণের রেসপেক্টে বোঝায় পার্টিকুলার, তাহলে তোমাদের টপিকটা বুঝতে অনেক সহজ লাগবে। তাই আমি তোমাদের লিমিট অফ এ সিকোয়েন্স এই টপিকটাকে বোঝানোর জন্য আমি একটি পার্টিকুলার কোনো সিকোয়েন্সকে ধরে নিচ্ছি। কেমন? ধরে নাও ওই সিকোয়েন্সটি এটি 1 + 1/n। কেমন? ব্যাস, যেখানে fn ইকুয়াল টু কি, যেখানে তোমরা বুঝতেই পারছো, যেখানে fn ইকুয়াল টু 1 + 1/n। তাহলে এই যে সিকোয়েন্স, এর রেসপেক্টে আজকে বুঝবো লিমিট অফ এ সিকোয়েন্সটা কী। এবার টপিকটি বোঝার সময় আগে আমি একটা চিত্র অঙ্কন করি। কেন? কারণ আমি সিকোয়েন্সটাকে পুরো পরিষ্কারভাবে দেখতে চাইছি, যাতে আমরা লিমিট অফ এ সিকোয়েন্সটা বুঝতে পারি। তো তার জন্য আমি দুটো অক্ষ নিয়ে নিচ্ছি। ধরে নাও এটি একটি অক্ষ আর এটি আর একটি অক্ষ, টোটাল দুটো অক্ষ নিয়ে নিলাম। ওকে, আচ্ছা, এবার আমরা প্রত্যেকে জানি সিকোয়েন্স মানে কি। সিকোয়েন্স মানে হচ্ছে আমরা এখানে এনের মান কি ঢালবো, ন্যাচারাল নাম্বার, আর যার ফলে আমরা এফএন এর ভ্যালু পাবো। ওই এফএন এর ভ্যালুগুলোকে নিয়ে আমরা কার মধ্যে রাখবো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, ওটাই তো সিকোয়েন্স। তো চলো আমি ওই ব্যাপারটাকে আঁকতে চাইছি এখানে। তো আঁকার সময় আমি একটা থট ইউজ করছি। কীরকম দেখো, এখানে ফাংশানটা কি রয়েছে 1 + 1/n। তার মানে কি, এনের ভ্যালু পুট করলে গেলে 1 প্লাস কিছু পাবো, তাই না? ওই জন্য আমি ইচ্ছা করে, যাতে আমাদের মান বসানোর সময় আমি সুবিধে পাই, তাই আমি 1 ডিস্ট্যান্সে, নিচ থেকে 1 হাইটে আমি একটি অংশ এঁকে নিলাম। ক্লিয়ার? চলো এবার দেখি বিষয়টি। এখন তোমরাই বলবে, যদি আমরা এনের ভ্যালু 1 পুট করি, এনের ভ্যালু যদি আমরা 1 পুট করি, তাহলে আমরা f1 কত পাবো? 1 + 1/1 মানে কত? 2। তার মানে আমরা এনের ভ্যালু যখন 1, তখন পাচ্ছি আমরা 2। ক্লিয়ার? তখন আমরা 2 পেলাম। যখন আমরা এনের ভ্যালু 2 পুট করব, তখন কি পাবো? এনের ভ্যালু 2 পুট করলে f2 = 1 + ½ তো এনের ভ্যালু যে 2 পুট করি, তাহলে কত পাচ্ছি? 1 + ½ তার মানে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 3/2। ঠিক একই রকমভাবে এনের ভ্যালু যদি 3 পুট করি, তাহলে কি পাবো? f3 = 1 + 1/3। যদি আমরা এনের ভ্যালু 3 পুট করি, তাহলে পাচ্ছি 1 + 1/3। তার মানে 1 + 1/3 মানে হচ্ছে 4/3। তো আমরা পেলাম কি? 4/3। কেমন? তো এরকম করে কিন্তু আমরা মান পাচ্ছি। এখন তোমরা দেখো, 1-এ এই মানটা পেলাম, 2-এ এই মানটা পেলাম, 3-এ এই মানটা পেলাম, নিশ্চয়ই 4-এ একটা মান পাবো, 5-এর একটা মান পাবো, 6-এর একটা মান পাবো। তো আমাদের প্রয়োজন এই সিকোয়েন্সটার লিমিটটা কত হবে। এর মানে হচ্ছে তুমি মান পুট করতে যাচ্ছ, আলটিমেটলি লাস্ট পর্যায়ে গিয়ে তার মানটা কত হচ্ছে। তো দেখো, আমি যখন লাস্ট পর্যায়ে পৌঁছাবো, তখন কিন্তু তা ইনফিনিটিভের কাছে, তখন তার মানটা কি হচ্ছে। এবার ইনফিনিটির কাছে মান বের করার জন্য আমরা কি কৌশল ব্যবহার করি? তো এখানে একটা বিষয় রয়েছে। কি বিষয়? দেখে নাও। fn = 1 প্লাস কি রয়েছে? 1/n রয়েছে না? তো এখানে দুরকম দৃষ্টিভঙ্গি রয়েছে। কি দৃষ্টিভঙ্গি? যখন তুমি এই ভাবনায় ভাববে যে n এর মান 1, তখন fn এর মান কত? কি বললাম? n যখন 1, তখন fn সমান কত? তখন তুমি বলতেই পারছো, স্যার n যখন 1, তখন fn = 1 + 1/1 মানে 2, ঠিক কি না? তখন তুমি এটাকে অন্য একটু ল্যাঙ্গুয়েজে লিখছো, অন্য একটু ভাবে লিখছো। কীরকম লিখছো? f(n) এর মান যেহেতু 1, তাই f(1) = 1 + 1/1 মানে 2। কিন্তু যখন তুমি এনটাকে ইনফিনিটিভের মাধ্যমে প্রকাশ করতে চাইছো, তো তোমার প্রত্যেকে জানো ইনফিনিটিভ এখন আবিষ্কার হয়নি,
তাই তুমি কি বলতে চাইছো, এনের মান যখন ইনফিনিটিভের কাছে, যেমন এখানে এন যখন 1-এর সমান, এটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, ক্লিয়ার। আর ওটা হচ্ছে ল্যান্ডমার্কের মতন, পার্মানেন্ট অ্যাড্রেস না। যেমন ধরো আমার বাড়ি হচ্ছে কোথায়, ধরে নাও মালদা গার্লস হাই স্কুলের কাছে, তো মালদা গার্লস হাই স্কুলটা কি ল্যান্ডমার্ক, ক্লিয়ার। আমি কিন্তু মালদা গার্লস হাই স্কুলে বসবাস করি না। তো ঠিক একই রকমভাবে n = 1 এটা পার্মানেন্ট অ্যাড্রেস, কিন্তু এটা কিন্তু এখন আবিষ্কার হয়নি। তাই আমরা কি বলছি, এনের মান যখন ইনফিনিটিভের কাছে, তাই আমরা সমান চিহ্ন দিতে পারছি না, কি লিখব, n টেন্ডস টু ইনফিনিটিভ। যখন এনের মান ইনফিনিটিভের কাছে, তখন fnটা কার কাছে, কার কাছে, ক্লিয়ার। তো এটাই হচ্ছে পার্থক্য। তাই দেখো এগুলো তো আমরা ডিরেক্ট মানটা পুট করতে পারছিলাম, বাট এন্ড মুহূর্তে গিয়ে যেহেতু এটা আবিষ্কার হয়নি, কিন্তু আমরা ফিল করছি যে না আমরা তার কাছে যাব, তাই এন যখন ইনফিনিটিভের কাছে, তখন এফএনের মানটা কার কাছে হবে। তো এটাকেই আমরা কিন্তু অন্য একটু কায়দায় লিখি। কোন কায়দায় লিখি, দেখো এটাকে আমরা লিমিটের কায়দায় লেখার চেষ্টা করি। কীরকমভাবে, আমরা বিষয়টাকে তখন এভাবে লেখার চেষ্টা করি যে fn তার লিমিটটা কত, কখন, যখন এনের মানটা ইনফিনিটিভ। ঠিক যেমন f1টা পেয়ে যাচ্ছিলাম 2, f2 পেয়ে যাচ্ছিলাম কত 3/2, ওরকম যখন এনের মানটা ইনফিনিটিভের কাছে, তখন fnএর লিমিটটা কত। তো আমরা সেটা ক্যালকুলেশন করে একটু বের করে নিচ্ছি। তাহলে fn মানে কত, এখানে fn মানে হচ্ছে 1 + 1/n। আমরা কি করছি, আমরা তার লিমিটটা বের করছি। স্যার কখন বের করবেন, যখন এনের মানটা ইনফিনিটিভ। তো ক্যালকুলেশন করো, তো ক্যালকুলেশন করে কী পাবে, 1 + 1/ইনফিনিটিভ, তার মানে কি 1 + 0 মানে 1 পেলাম। অর্থাৎ যখন ইনফিনিটিভের কাছে, তখন এই যে ফাংশনাল ভ্যালু সেটা কার কাছে হবে, 1-এর কাছে। তার মানে লিমিট অফ এ সিকোয়েন্স দিস = 1। আমরা চিত্রের মাধ্যমে বা ছবির মাধ্যমে বিষয়টাকে এভাবে ফিল করতে পারলাম। এখন প্রশ্ন হচ্ছে, স্যার চিত্রের মাধ্যমে তো ফিল করতে পারলাম, কিন্তু এর গ্রাফিক্যালি পার্টটা কী হবে, এর ক্যালকুলেশনের পার্ট কী হবে, যখন আমরা থিওরাম লিখব বা ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করব, তখন আমাদের কি আইডিয়াটা লাগবে। তো তার জন্য আমি আবার চিত্রটাকে আঁকছি। তো এটা একটা অক্ষ আর এটা একটা অক্ষ, ক্লিয়ার। তো দুটো অক্ষ নিলাম, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এবার ওই যে চিত্রটাকে সহজে আঁকার জন্য আমি আবার সেই একটা নির্দিষ্ট দূরত্ব নিলাম 1। কেমন, দেখো এই অক্ষ থেকে এক দূরত্বে ওই লাইনটাকে নিলাম। আশা করছি এ অবধি বুঝতে পেরেছো, এবং তোমাদেরকে এটা মানতেও বাধ্য হতে হবে যে এই হাইটটা কত 1, তাই 1 লিখলাম। এবার আমি আগের মতোই সিকোয়েন্সটাকে স্থাপন করছি। প্রথমে আমরা এনের ভ্যালু 1 পুট করছি। তো এনের মান যদি 1 পুট করি, তাহলে কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি 1 + 1/1 মানে 2। তাহলে আমরা কি পাচ্ছি, 2 পাচ্ছি। ব্যাস, আমরা লিখলাম কত, 2। যদি আমরা এনের মান 2 পুট করি, তাহলে 1 + ½ তো আমি প্রথমে 1 উঠলাম +½ আচ্ছা, তার মানে আমরা পাচ্ছি 3/2। যদি আমরা এনের মান 3 পুট করি তাহলে নিশ্চয়ই মান পাবো, এনের মান 4 পুট করলে মান পাবো, এরকম করে চলছে। তো ধরে নাও আমি এবার এনের একটা মান পুট করছি, হয়তো অনেকটা দূরে গিয়ে, কেমন, হয়তো 100-তে মান কত, বা 101 101-এ ভ্যালুটা কী পাবো, বা 502-এ ভ্যালুটা কী পাবো। তো আমি এখানে কী মান দেব, যদি তোমার কাছ থেকে জানতে চাই, বা তোমার পাশের ফ্রেন্ডের কাছে জানতে চাই, বা তার পাশের ফ্রেন্ডের কাছে জানতে চাই, তাহলে তো 3-4 রকম মান পাবো। আর কোনো একজনের মানটা নিলে অন্যজন দুঃখ পাবে, কষ্ট পাবে, স্যার মনে হয় আমাকে ভালোবাসে না, আমার বলা মানটা নিল না। ওই কারণে একটা জেনারেল মান নিচ্ছি। কী মান, ধরে নাও n0। কেউ যদি বলো স্যার n0 = 500, ওকে। স্যার n0 = 502, ওকে। যে মানটা ধরবে নো প্রবলেম।
আমি n0 মানটা ধরে নিলাম। তাহলে নিশ্চয়ই 1 পয়েন্টে যেমন আমি এনের ভ্যালু যখন 1 তখন একটা আমি ফাংশনাল ভ্যালু পেয়েছিলাম, n = 2 ফাংশনাল ভ্যালু পেয়েছিলাম, নিশ্চয়ই n = n0 তখনও ফাংশনাল ভ্যালু পাবে। আর ধরে নাও ওই ভ্যালুটা হচ্ছে এইটা, ধরে নিচ্ছি ওই ভ্যালুটা হচ্ছে এইটা। আচ্ছা বলতে পারবে n0 পরের এনের ভ্যালুটা কত হবে? যেমন ধরো 1-এর পরের ভ্যালুটা কি, ওর সঙ্গে 1 অ্যাড করলে পাওয়া যায়। 2-এর পরের ভ্যালুটা কি 3 কেমন করে পাই আমরা? 2-এর সঙ্গে 1 যোগ করলে পাই। তো ঠিক একই রকম n0 পরের এনের মানটা কত হবে? উত্তর হচ্ছে স্যার এক কাজ করুন, ওকে 1 অ্যাড করলে যেমন ওকে পাচ্ছেন, নিশ্চয়ই ওর সঙ্গে 1 অ্যাড করলে পরেরটা পাবেন। মানে n0-র সঙ্গে আমরা যদি 1 অ্যাড করি তাহলে এই পয়েন্টটা পেয়ে যাচ্ছি। তো নিশ্চয়ই এনের ভ্যালু যখন n0 + 1 তখন ভ্যালুটা পুট করলে নিশ্চয়ই আবার fn-এর ভ্যালু পাবো। ধরে নাও সেই ভ্যালুটা হচ্ছে এইটা, যেমন এটা পাচ্ছি। তবে একটা জিনিস খেয়াল করো, এই যে দেখতে পাচ্ছ ফাংশনাল ভ্যালুগুলো আস্তে 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 কিন্তু কমছে, তাই না? এটা কিন্তু খেয়াল করিও। আচ্ছা এবার চলে আসছি আমরা মূল আলোচনায়। এ অবধি তো মোটামুটি করলাম আগের মতোইভাবে। এবার আমরা এখানে একটা কৌশল ব্যবহার করছি। কি কৌশল? যখন এই যে দেখতে পাচ্ছ ফাংশনাল ভ্যালুগুলো কমছে 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 কমছে, তখন এদের একটা পাস মার্ক করে দিই। দেখবে স্কুলের মধ্যে যখন একটা ক্লাসে 100 স্টুডেন্টস পরীক্ষা দেয় তখন সবাইকে পাস করে, হয়তো কেউ পাস করে কেউ ফেল করে, কেউ হয়তো ফার্স্ট ডিভিশন পায় কেউ হয়তো সেকেন্ড ডিভিশন পায়। এটা কার উপর নির্ভর করে? স্যাররা একটা মার্ক বেঁধে দেয়, ওই মার্কের থেকে কম পেলে ফেল, ওই মার্কের থেকে বেশি পেলে সেকেন্ড ডিভিশন, বা তার থেকে বেশি পেলে ফার্স্ট ডিভিশন, একটা যেমন মার্ক বেঁধে দেয়। তো ওরকম আমরাও এখানে একটা মার্ক বেঁধে দিচ্ছি। কীরকম? এটা কিন্তু প্রি অ্যাসাইন্ড, তুমি নিজেই কিন্তু সিলেক্ট করছো সেই অঞ্চলটা কত হবে, সেই পাস মার্কটা কত হবে। তো আমি ধরে নিচ্ছি, চলো আমি ধরে নিচ্ছি যে হাইট যদি অর্থাৎ ফাংশনাল ভ্যালু যদি এই রেঞ্জের মধ্যেই দেখতে পাওয়া যায় তাহলে আমরা তাদেরকে নিয়ে কাজ করব। কেমন? স্যার ওই রেঞ্জটা কত? ধরে নিচ্ছি এটা হচ্ছে কি এপসাইলন, আর এইটুকুটা হচ্ছে এপসাইলন। কেমন? আমরা এই যে অঞ্চলটা এই যে উপরের হাইটটুকুটা, কেমন 1-এর পরে উপরের হাইটটাকে এপসাইলন নিচ্ছি, বা ডি নিতে পারো, নো প্রবলেম। আর নিচেরটাও এপসাইলন। তা তোমরাই বলো তাহলে নিচ থেকে এই হাইটটা যদি 1 হতো তাহলে 1-এর সঙ্গে এপসাইলন যোগ করলে এই হাইটটা কি হবে? নিশ্চয়ই 1 + এপসাইলন হওয়া উচিত, কারণ এইটুকুটা দৈর্ঘ্য যে এপসাইলন, যদি এইটুকুটা দৈর্ঘ্য এপসাইলন হয় তাহলে 1 + এপসাইলন মানে 1 + এপসাইলন। আর নিচের দৈর্ঘ্যটুকুটা যদি এপসাইলন হয় তাহলে নিশ্চয়ই আমরা নিচেরটায় কি বলতে পারবো? 1 থেকে কি বাদ? এপসাইলন বাদ। তবে আমি এই হাইটটা পেয়ে গেলাম। তাহলে এই হাইটটা কি হচ্ছে? 1 থেকে এপসাইলন বাদ, আর এই হাইটটা কত হবে? 1-এর সঙ্গে এপসাইলন যোগ। আশা করছি বুঝতে পেরেছ। আবার দেখো মন দিয়ে, এটা হচ্ছে 1, এই হাইটটা। এই 1 থেকে যদি তুমি এইটুকুটা বাদ দিয়ে দাও, এইটুকুটা মানে কি? এইটুকুটা মানে এপসাইলন, যদি বাদ দিয়ে দাও তাহলে কি পাচ্ছ? 1 - এপসাইলন এই হাইটটা। আর এই হাইটটুকুটা কি? এপসাইলন। তার মানে কি 1-এর সঙ্গে তুমি যদি এপসাইলন যোগ করো তাহলে এই বড় হাইটটা পেয়ে গেলে কি? 1 + এপসাইলন। তো আমরা কি বলে রাখলাম? এটা হচ্ছে একটা পাস মার্ক। ক্লিয়ার? ওর মধ্যে আসতে হবে তবে আমরা লিমিটটাকে নিতে পারবো। তো কীরকম দেখো এবার, যদি তোমাকে কোশ্চেন করে যে আচ্ছা বাবু এই যে 1 পয়েন্টে তুমি যে হাইটটা পেয়েছো, 1 পয়েন্টে ফাংশনাল ভ্যালু পেয়েছো, কি পেয়েছো? ফাংশনাল ভ্যালু f1। ক্লিয়ার? এবার তোমরাই আমাকে বলবে এই যে 1 পয়েন্টে আমরা ফাংশনাল ভ্যালু পেলাম, এটা এই ছোট্ট হাইটের থেকে কি বড়? এই ছোট হাইট ওর থেকে কি বড়? অ্যান্সার ইয়েস, অবশ্যই। কারণ এই হাইটটা অবশ্যই এই ছোট হাইটের থেকে বড়ই স্যার, মানে 1 - এপসাইলন ওর থেকে অবশ্যই বড়। এবার পরের কোশ্চেন, আচ্ছা 1 + এপসাইলন এই হাইটের থেকে কি এই হাইটটা ছোট? উত্তর না স্যার,
এই হাইটটা তো এতটা, আর ওই হাইটটা তো স্যার ওই হাইটকে অতিক্রম করে চলে গেছে। তার মানে 1 প্লাস এপসাইলন ওই হাইটের থেকে ছোট না, তাই না? দেখো ওই হাইটের থেকে ওই হাইটটা কিন্তু ছোট না। ঠিক একই রকমভাবে তোমাকে আবার কোশ্চেন করা হচ্ছে, আচ্ছা বলো তো এফ অফ টু মানে এই যে এই হাইটটা কি এই ছোট্ট হাইটের থেকে কি বড়? উত্তর অবশ্যই স্যার 1 মাইনাস এপসাইলন এই হাইটের থেকে কিন্তু এই F2 হাইটটা বড়। এখন আবার কোশ্চেন 1 প্লাস এপসাইলন এই হাইটের থেকে কি ওই হাইটটা কি ছোট? 1 প্লাস এপসাইলন কেমন? 1 প্লাস এপসাইলন এই হাইটের থেকে কি এই হাইটটা ছোট? উত্তর না, ছোট নয়। দেখো এই হাইটটা বড় আর এই হাইটটা ছোট, তো আমি কখনোই বলতে পারবো না এটা ওই হাইটের থেকে ছোট। তো এরকম করে চলছে স্যার কতক্ষণ চলছে? বাপরে, যখন আমি এইখানে আসলাম অর্থাৎ N0 বিন্দুতে যখন আসলাম তখন তুমি বলবে স্যার দেখুন এবার এফ অফ N0 আমরা কি দেখতে পাচ্ছি? N0 পয়েন্টে এফ অফ N0 মানে কি এই হাইটটা। দেখো এই হাইটটা কার থেকে বড়? এই হাইটটা কিন্তু এই ছোট্ট হাইটের থেকে বড়, নিশ্চয় মানছ এই ছোট্ট হাইটের থেকে বড়। আর এই হাইটটা দেখো এই হাইটের থেকে ছোট, কারণ এখনও কিছুটা গ্যাপ রয়েছে, ওই গ্যাপটা ফিল আপ করলে ওর সঙ্গে সমান হতো। তার মানে ওই পয়েন্টে ওই হাইটটা কার থেকে ছোট? ছোট হচ্ছে 1 প্লাস এপসাইলন এর থেকে ছোট, মানে মানছ নিশ্চয়ই। একই রকমভাবে তোমরাই বলো এবার N0 প্লাস 1 এফ অফ N0 প্লাস 1 কেমন? N0 প্লাস 1 এই পয়েন্টে তুমি যে ফাংশনাল ভ্যালুটা দেখতে পাচ্ছ এই ভ্যালুটা কার থেকে বড় কার থেকে ছোট? তো নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি এখানে যে 1 মাইনাস এপসাইলন ওর থেকে তো বড়, আর ছোট কার থেকে? দেখো এই হাইটের থেকে ছোট। এই হাইট বলতে 1 প্লাস এপসাইলন ওর থেকে ছোট। তো এরকম করে না চলছে। স্যার কতদূর চলবে? যাও না নিয়ে, শেষ নেই, চলছে। তো আশা করছি তোমরা এই অবধি বুঝতে পেরেছ। তো আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এই হাইটের থেকে বড় কিন্তু এই হাইটের থেকে ছোট না। এই হাইটের থেকে বড় বটে, বাট এই হাইট থেকে ছোট না। ওরকম পরেরটাও সে একই কেস ঘটবে, কিন্তু আমি একটা সময় N0 বিন্দুতে একটা হাইট পাচ্ছি, ওই হাইটটা এই হাইটের থেকে বড় আর এই হাইটের থেকে ছোট। তারপরে দেখো এই হাইটের থেকে বড় আর এই হাইটের থেকে ছোট। এরপর সবাইকেই পাবো এরকম, কারণ আস্তে আস্তে যে হাইটটা কমছে, তাই না? তো আমি যদি এটাকে একটু অন্যভাবে লিখি, মানে শর্টে লেখার চেষ্টা করি, তাহলে কি বলবো? তাহলে আমরা এটাই বলবো যে স্যার দেখুন এই যে FN দেখতে পাচ্ছেন না আপনি, এই যে FN দেখতে পাচ্ছেন, FN বলতে এই যে ফাংশনাল ভ্যালুগুলো দেখতে পাচ্ছেন, এই ফাংশনাল ভ্যালুগুলো 1 মাইনাস এপসাইলন তার থেকে বড় হচ্ছে, আর 1 প্লাস এপসাইলন তার থেকে ছোট হচ্ছে। তখনই কিন্তু তুমি চেঁচিয়ে উঠবে। কেন চেঁচিয়ে উঠবে? স্যার আপনি বললেন এই যে ফাংশনাল ভ্যালুগুলো 1 মাইনাস এপসাইলন থেকে বড়, মানছি ঠিক আছে, কিন্তু 1 প্লাস এপসাইলন থেকে তো সবাই ছোট নেই, তাই না? কারা ছোট হয়েছে? ওখান থেকে ছোট হয়েছে, ওরা তো ছোট নেই। ওই কারণে পাশে আমরা কী লিখব? ফর n ইকুয়াল টু, কোন n এর মানের জন্য? n এর মান N0 জন্য, N0 প্লাস 1 এর জন্য ডট 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 চলছে, মানে তার পরের যতগুলো মান নেবে সবার জন্য কিন্তু প্রযোজ্য হবে। ক্লিয়ার? তার মানে আমি দেখো এগুলোকে বাদ দিয়ে দিলাম রেস্ট্রিকশান থেকে। আসলে আমাদের দরকার যতটা আমরা ততটা নিলাম, কেমন? কারণ দেখো এখানে N0 বা তার থেকে বড় মানের জন্যই কিন্তু এটা খাটছে, এদের জন্য কিন্তু খাটছিল না, তাই এদেরকে নিলামই না। পাশে আমরা শর্তটা বলে দিলাম যে n এর মান ভাই N0 বা তার বড়োর জন্য কিন্তু এই সূত্রটা খাটবে। এবার আমি যদি একে একটু স্পষ্ট করে লিখি, কেমন করে? দেখো আমি উভয় পক্ষে 1 বিয়োগ করছি, তো 1 বিয়োগ করলে কী পাচ্ছি? মাইনাস এপসাইলন লেস দ্যান
এফ এন মাইনাস ওয়ান লেস দেন এপসাইলন, মানে এখান থেকে আমি ওয়ান বিয়োগ করলাম, এখান থেকে ওয়ান বিয়োগ করলাম, আর এখান থেকে ওয়ান বিয়োগ করলে খালি এপসাইলন পড়ে থাকছে। পাশে কন্ডিশন কি লিখবে, ফর এন ইকুয়াল টু N0, N0 প্লাস ওয়ান, চলছে এরকম। কিন্তু আমি এটাকে একটু স্টাইল করে লিখছি। কেমন করে স্টাইল করে লিখছি, এন গ্রেটার দেন অর ইকুয়াল টু N0। এর মানে কি, এর মানে হচ্ছে এনের মান N0 সঙ্গে সমান বা তার থেকে বড় মান, কারণ আমি তো জানি যে এনটা ন্যাচারাল নাম্বার, তাই N0 বড় মানগুলো কি হবে, N0 প্লাস ওয়ান, N0 প্লাস টু, এরই তো মান হবে। আচ্ছা, এবার আমি এটাকে মোডের মাধ্যমে লিখতে চাইছি। তো আমরা প্রত্যেকে জানি কিছু যদি মাইনাস আর প্লাস ওর মাঝখানে থাকে তাহলে আমরা কিন্তু এই এক্সপ্রেশনটাকে লিখতে পারি মড অফ এফ এন মাইনাস ওয়ান, তাই না? তাহলে এটা কি, লেস দ্যান এপসাইলন। পাশে কি লিখবে, ওই শর্তটা, ফর এন গ্রেটার দ্যান অর ইকুয়াল টু N0। ব্যাস। তো আমরা এই যে সিস্টেমটাকে, তাকে আমরা এই ছকে লেখার চেষ্টা করলাম শর্টে। আর যদি কেউ মনে করো স্যার আমি এই তথ্যটাকে বুঝতে চাই, তাহলে বোঝাটা খুবই সহজ, খুবই আসান। কি দেখে নাও, আমি আর এগুলোর কথা ভাববই না, কারণ আমার যা ভাবনা এই শর্ত অনুযায়ী, কারণ এখন এই শর্ত অনুযায়ী আমি চলছি, আমার যা ভাবনা এখন আমি কিন্তু এই সমস্ত ফাংশনাল ভ্যালু নিয়ে ভাববো। কেমন? এবার তোমরা দেখো এফএন মাইনাস ওয়ান, এখন এফএন বলতে কোন হাইটটাকে নেব, এই হাইটটাকে নেব। তাহলে এফএন মাইনাস ওয়ান, ওয়ান কোনটা, ওয়ান হচ্ছে এই হাইটটা ওয়ান, দেখো ওয়ান লেখা আছে এখানে, এই হাইটটা। তাহলে এফএন থেকে এই পুরো হাইট থেকে যদি ওয়ান হাইটটা বাদ দিয়ে দাও তাহলে কতটা হাইট পাচ্ছ, আমরা কিন্তু এতটা হাইট পাচ্ছি। এখন তোমরা দেখো ওই হাইটটুকুটা, ওটা তো অবশ্যই এপসাইলনের থেকে ছোটোই হচ্ছে, তাই না? দেখো এফ এন, ক্লিয়ার? এফ এন মানে কি, এই যে হাইটটা, এই হাইট থেকে তুমি যদি ওয়ান হাইটটা বাদ দিয়ে দাও, এই পুরো হাইট থেকে যদি ওয়ান হাইটটা বাদ দিয়ে দাও, তাহলে যেটুকুটা তুমি হাইট পাচ্ছ, যেটা আমি ডিপ করে দিয়েছি, দেখো ও কিন্তু এপসাইলনের থেকে ছোট হচ্ছে, কারণ এপসাইলন তো পুরোটা এতটা হচ্ছে এপসাইলন। কেমন? তো এপসাইলনের থেকে দো ছোটোই হচ্ছে। ঠিক একই রকমভাবে তুমি যদি পরেরটা নিয়ে ভাবো, পরেরটা নিয়ে মানে এনের মান এবার N0 প্লাস ওয়ান, তাহলে দেখো এই যে হাইটটা, তাই না? এফ এন মানে কি, এই হাইটটা, আর ওয়ান, ওয়ান মানে কি, এই হাইটটা। তাহলে এই পুরো হাইট থেকে যদি ওয়ান হাইটটা বাদ দাও তাহলে দেখো এইটুকুটা হাইট পড়ে থাকলো। তো লক্ষ্য করো এইটুকুটা হাইট কার থেকে ছোট হচ্ছে, এই যে এপসাইলন। কেমন? এপসাইলন, এপসাইলন মানে কি, এতটা হচ্ছে এপসাইলন। তাহলে এই হাইটের থেকে ওই হাইটটা কি, ছোট। তার মানে আমরা খালি দুটোর মাধ্যমে না, এখানে যতগুলো তুমি আবার হাইট বানাবে সবাই কিন্তু ওয়ান থেকে বাদ দেওয়ার পর যদি মড নাও তাহলে যে আমরা হাইটটা পাবো তা কিন্তু এপসাইলনের থেকে ছোটোই পাচ্ছি, মানে এই শর্তটাকে মানছে। ক্লিয়ার? যখন এই শর্তটাকে মানলো তখন চলো আমরা একদম এন্ড মুহূর্ত নিয়ে কাজ করি। এন্ড মুহূর্ত মানে এই যে ইনফিনিটিভ, আমরা এখানে নিয়ে কাজ করি বিষয়টাকে। তো আমাদের এখন বক্তব্য এটা, স্যার দেখুন এখানে কিন্তু হাইটটা, এখানকার এইটুকুটা হাইট দেখুন, ওটা এপসাইলনের থেকে ছোট পাচ্ছি। আবার এই হাইটটা ওর থেকেও কমে গেল, যেটা এপসাইলনের থেকেও ছোট পাচ্ছি। তো স্যার এখান থেকেও কিন্তু হাইটটা আস্তে আস্তে কমছে। তার মানে আমরা কি দেখব, আমরা দেখব যে এন টেন্ডস টু যখন ইনফিনিটিভ, ক্লিয়ার? এন টেন্ডস টু যখন ইনফিনিটিভ, যখন এনটা আস্তে আস্তে নিয়ে যাচ্ছি ইনফিনিটিভ পথে, দেন ওই যে ওই ডিফারেন্সটুকুটা, ওই ডিফারেন্স মানে কি, ওই ডিফারেন্স মানে হচ্ছে মড অফ এফ এন মাইনাস ওয়ান, এটা তাহলে কার কাছে হবে? তো দেখো আমরা যখনই এই ডিফারেন্সটা আস্তে আস্তে ছোট করছি, দেখো আগে এতটা ছিল, এবার এতটা হলো, এরপর আরও কমবে, ডিফারেন্সটা খুবই কমতে একটা টাইমে কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। কেমন? এই ডিফারেন্সটা জিরো হয়ে যাবে। জিরো হয়ে যাওয়া মানে কি, দেখো অসীমে এই ডিফারেন্সটা পুরো জিরো হয়ে গেল। ক্লিয়ার? আগে এতটা ছিল,
তারপরে এতটা, তারপর নিশ্চয়ই আরেকটু কমবে, তার নিশ্চয়ই আরও কমবে, কমতে 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 একটা সময় আসবে যখন ওই যে ডিফারেন্সটা, এত বড় ডিফারেন্স আরেকটু কমলো, আরেকটু কমলো, আরেকটু কমবে, আরেকটু কমবে, ওই ডিফারেন্সটা জিরো হয়ে যাবে। তো ডিফারেন্সটা জিরো করে দিলাম, কেমন? তো এটাকেই আমরা কীভাবে লিখছি দেখো, এটাকে আমরা লিখছি এফ এন তার যে লিমিট, এফ এন তার যে লিমিট। স্যার লিমিট কেন বলছেন? কারণ এখানে আমি আর ফাংশনাল ভ্যালু পাচ্ছি না, আমরা তখন লিমিট পাচ্ছি। কখন? যখন এনের মানটা ইনফিনিটিভের কাছাকাছি, মানে এন টেন্ডস টু ইনফিনিটিভ, তখন আমরা কার সঙ্গে সমান পাচ্ছি দেখো, তখন আমরা কিন্তু সমান পেয়ে যাচ্ছি যখন এই যে ডিফারেন্সটা কমতে 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 জিরো হয়ে গেল, ডিফারেন্সটা জিরো হয়ে গেল, তখন দেখো আমরা সমান পেয়ে যাচ্ছি ওয়ানের সাথে, তাই না? এই হাইটটা কত? 1। দেখো এই ডট ডট বলা হাইটটা কত? 1। তার মানে আমরা ওয়ানের সঙ্গে সমান পেয়ে যাচ্ছি। তো এটাই তো হচ্ছে কি লিমিট অফ এ সিকোয়েন্স। ক্লিয়ার? তো লিমিট অফ এ সিকোয়েন্স যখনই বলবে তখন আমাদের ফুল কনসেপ্ট এটাই হবে। আশা করছি বুঝতে পেরেছ। আমি তথ্যটাকে আরেকবার তোমাদের সামনে তুলে ধরছি যাতে ফিল করতে পারো। লিমিট অফ এ সিকোয়েন্স ফান্ডাটাকে বোঝার জন্য আমি যে সিকোয়েন্সের হেল্প নিলাম, fn = 1 + 1/n। এবার আমরা ছকে যখন বসাচ্ছি, চিত্রে যখন বসাচ্ছি, তখন 1-এ এই হাইট পেলাম, 2-এ এই ফাংশনাল ভ্যালু পেলাম, 3-এ এই ফাংশনাল ভ্যালু পেলাম। তো এইভাবে কিন্তু দেখো আস্তে 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 কিন্তু এই ফাংশনাল ভ্যালুটা কমছে। তো কমুক বাড়ুক আমার দেখা দরকার নেই, যখন ইনফিনিটিভ তখন ওর হাইটটা কীরকম হবে। তো যেহেতু এখন এটা আবিষ্কার হয়নি, তাই ইনফিনিটিভের কাছে যাব, সমান না কাছে যাব। তো কাছে যাওয়া মানে কি লিমিট ইউজ করতে হবে। তাই যখন ইনফিনিটিভের কাছে, তখন ওর হাইটটা 1-এর কাছে হচ্ছে, মানে ফাংশনাল ভ্যালুটা 1-এর কাছে হচ্ছে। এটা আমরা চোখে দেখতে পেলাম। এবার এটাকে আমরা কেমন করে ম্যাথামেটিক্যালি ব্যাখ্যা করব, তার জন্য করলাম কি, আমরা আবার সেই এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকার পর আমরা সিকোয়েন্সটাকে রিপ্রেজেন্ট করলাম। 1 পয়েন্টে 2, 2 পয়েন্টে 3/2, 3 পয়েন্টে 4/3, কমছে আস্তে আস্তে। এবার আমি একটা কি করলাম, অনেক দূরে একটা বিন্দু নিলাম n0। ওই n0 পয়েন্টে হাইটটা কত হবে, মানে ফাংশনাল ভ্যালু কত হবে। n0 + 1 পয়েন্টে ফাংশনাল ভ্যালু কত হবে। নিশ্চয়ই তোমরা ফিল করতে পারছো যে পরের হাইটটা নিশ্চয়ই আগের হাইটের থেকে কমই হবে, তারপরের হাইটটাও নিশ্চয়ই আগের হাইটের থেকে কমই হবে। এরকম করে হাইটটা কমতে 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 যাচ্ছে। তাহলে আমরা যখন দেখছি যে একটা পাস মার্ক বেঁধে দিই, যদি 1-এর সঙ্গে এপসাইলন যোগ করি তাহলে এই হাইট পাবো, 1-এর সঙ্গে এপসাইলন বিয়োগ করলে এই হাইট পাবো। তো দেখছি যে এই হাইট আর ওই হাইটের মধ্যে নাই। মানছি এই হাইটের থেকে বড়, বাট এই হাইটের থেকে ছোট না। আবার এই হাইটটা এই হাইটের থেকে বড় মানছি, বাট এই হাইট থেকে ছোট না। কিন্তু 1, 2, 3টা করে যাওয়ার পর অনেক দূরে গিয়ে যখন n0 বিন্দু আসলো, তখন দেখছি যে হাইটটা পাচ্ছি, এই হাইটটা এই ছোট্ট হাইটের থেকে বড় আর এই বড় হাইটের থেকে ছোট। তারপরে না যতগুলো আমরা ফাংশনাল ভ্যালু পাচ্ছি সবটা কিন্তু এই যে শর্তটাকে মানছে। তাই যারা মানছে না ওদেরকে বাদ দিলাম, যারা মানছে, যারা পাস করলো তাদেরকে আমরা একটা জায়গায় লেখার চেষ্টা করলাম। কেমন করে? এই যে এফএনটা কার থেকে বড়, 1 - এপসাইলন তার থেকে বড়, আর 1 + এপসাইলন তার থেকে ছোট। পাশে শর্তগুলো দিলাম। এনের মানটা 1, 2, 3, 4 ওদের জন্য না, এনের মানটা n0, n0 + 1, n0 + 2, n0 + 3 ওদের জন্য কিন্তু এটা মানছে। তাহলে আমরা যদি এটাকে একটু মডের টেকনিকে নিয়ে আসার চেষ্টা করি, তাই উভয় পক্ষে আমি করলাম কি 1 বিয়োগ করলাম। 1 বাদ দিলে আমরা এই লাইনটা পেলাম, আর ওকে স্টাইল করে লিখলাম n > n0। তাহলে আমরা এটাকে মডের স্টাইল লিখলে কী বলতে পারি, mod of fn - 1 < এপসাইলন ফর অল n > n0। এবার আমি এই থটটাকে বোঝানোর জন্য আমি করলাম কি, দেখো fn মানে n-এর মানটা প্রথমে n0 পুট করো, তাহলে fn0 - 1। তো n0 বিন্দুতে হাইটটা কোনটা, এতটা। তো ওই হাইট থেকে যদি 1 হাইটটুকুটা বাদ দাও, এই মোটা অঞ্চলযুক্ত হাইটটা পড়ে থাকলো। তো দেখো ওই হাইটটা কার থেকে ছোট হচ্ছে, এপসাইলনের থেকে ছোট হচ্ছে, কারণ এতটা হচ্ছে এপসাইলন, তাহলে ওর থেকে তো ও ছোট হচ্ছে, মানে ঠিকঠাকই আছে।
তুমি যদি এনের ভ্যালুটা n0+1 বসাও তাহলে তুমি এই বড় হাইটটা পেলে। তো এই হাইট থেকে তুমি যদি 1 বাদ দাও, 1 বলতে এই 1 যদি বাদ দাও, যে মোটা হাইটটুকুটা পড়ে থাকলো ওই হাইটটুকুটা কি এপসাইলনের থেকে ছোট। ঠিক তুমি পরেরটা নিয়ে কাজ করো, একই পাবে। কিন্তু লক্ষ্য করো এই মোটা হাইটগুলো, আমি মোটা কেন বলছি তোমাদের বোঝার সুবিধার জন্য, এই মোটা হাইটগুলো দেখো আস্তে আস্তে কিন্তু ছোট হতে শুরু করেছে। তো ছোট হতে 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 যখন আমি ইনফিনিটি রেখায় যাব তখন ওই মোটা হাইটটুকুটা ছোট হতে হতে জিরোর সঙ্গে সমান হয়ে যাবে হাইটটুকুটা। ক্লিয়ার? তো যখন ওই হাইটটুকুটা জিরোর সঙ্গে সমান হয়ে গেল তখন আর টেনশন নেই। তখন কি বলছি, যখন এনের মানটা ইনফিনিটির কাছে তখন এই হাইট, তখন এই যে হাইটগুলো দেখছো এই হাইটগুলো মোটা অঞ্চলের হাইটগুলো, ক্লিয়ার? মোটা হাইট কেন? কারণ এই বড় হাইট থেকে 1 বাদ, ও কিন্তু প্রায় জিরোর সঙ্গে সমান হয়ে যাচ্ছে বা জিরোর কাছে হয়ে যাচ্ছে। তো এটাকেই যখন আমি লিমিটের ভাষায় লিখব তখন কি লিখছি, এই এফএনের লিমিটটা, অর্থাৎ এফএন বলতে এনের মান যখন ইনফিনিটির কাছে তখন এই যে হাইটটা দেখতে পাচ্ছ এই হাইটটা তখন ডট বলা হাইটের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ 1-এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে কি লিমিট অফ এ সিকোয়েন্স। আশা করছি টপিকটা বুঝতে পেরেছ। এবার আমরা এর উপর বেস করে একটা থিওরাম করে নেব। তারপর গুরুত্বপূর্ণ একটা টপিক রয়েছে, সেটা হচ্ছে কনভার্জেন্ট সিকোয়েন্স। চটপট লিখে নাও।